চল, আজকে কোনো ভূমিকা হবে না, কোনো ট্রেলার হবে না, একদম পুরো পিকচারে ঢুকবো। ঠিক আছে, চল লেখ। তাপ, যা গরম পড়েছে, এই টাইমে যদি আমি গৌর চন্দ্রিকা করতে যাই, লোককে পালিয়ে যাবে, দর্শক পালিয়ে যাবে। সুতরাং আজকে ডাইরেক্ট আমরা পালাতে ঢুকবো। ঠিক আছে, চলো। তাপ, তাপ, কোন তাপের কথা বলছি? সে বলতে গেলে আবার অনেক কথা, রূপের গরম নয় এটা, কিন্তু আবার বলে না, কথা আছে না, বাবা রে রূপের যা গরম, মানে যে দেখতে সুন্দর তাকে এই কথাটা বলা হয় আর কি। সে তাপের কথা বলা হচ্ছে না, প্রথমেই বলে রাখা ভালো। তাপ, চলো। তাপ এক প্রকার শক্তি, শক্তিমান, যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়। তাহলে তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। যখন কোনো বস্তুকে তাপ দেওয়া হয়, তখন সেই বস্তুটা গরম হয় বা উত্তপ্ত হয়। আর কি? এবং বর্জন করলে বস্তু উত্তপ্ত, সরি, বস্তু ঠান্ডা বা শীতল হয়। তাহলে কি? তাপ এক প্রকার শক্তি, বুঝলাম কি করে? তাপ এক প্রকার শক্তি বুঝলাম কি করে? দুটো হাতকে যদি আমরা ঘর্ষণ করি, ঘর্ষণ কর, তাহলে এটা যান্ত্রিক শক্তি হলো। যান্ত্রিক শক্তি থেকে কি উৎপন্ন হলো? তাপ শক্তি উৎপন্ন হলো। কি উৎপন্ন হলো? তাপ শক্তি উৎপন্ন হলো। তাহলে যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হলো, তাহলে শক্তি থেকে শক্তিতে রূপান্তর হয়, তাহলে নিশ্চয়ই তাপটা একটা শক্তি। তাহলে তাপ হচ্ছে এক প্রকার শক্তি। যখন কোনো বস্তুকে দেওয়া হয়, ধরুন এটা একটা বস্তু, সেই বস্তুকে যখন আমরা তাপ দিচ্ছি, তাপের চিহ্ন হচ্ছে এইরকম একটা ত্রিভুজের মতো দেখতে, তখন এই বস্তুর গরম হবে বা উত্তপ্ত। গরম আর উত্তপ্ত একই কথা। তাহলে কোনো বস্তুকে যখন তাপ দেওয়া হয়, তখন কি হবে? বস্তুটা গরম বা উত্তপ্ত হলো। এবার বস্তু থেকে যদি তাপ আমি বের করে দিই, অর্থাৎ মাইনাস তাপ করি, এখানে প্লাস তাপ করলাম, এখান থেকে যদি তাপটা বার করে দেওয়া হয়, তাহলে বস্তুটা কি হবে? ঠান্ডা বা শীতল। তাহলে কোনো বস্তু ঠান্ডা বা শীতল হবে কখন? যখন ওই বস্তু থেকে তাপ বেরিয়ে যাবে। আর কোনো একটা বস্তুতে যদি তাপ আমি ইনপুট করি, তাহলে সেখানে কি হবে? তার তাপমাত্রা বাড়বে। তাহলে গরম হবে এটা বুঝবো কি করে? গরম হবে বুঝবো কি করে? না কোনো একটা বস্তু গরম হয়েছে না ঠান্ডা হয়েছে আগের তুলনায়, অবশ্যই আগের তুলনায়, নাহলে তো আমরা বুঝবো না। 5টা যদি 6 হয়, কোন একটা বস্তু উষ্ণতা যদি বলি 10, তাহলে বস্তুটাকে গরমও বলা যাবে না, ঠান্ডাও বলা যাবে না। যদি বলি আগের উষ্ণতাটা 3 ছিল বা 5 ছিল, তাহলে এখন 6 হয়েছে, তাহলে বস্তুটা গরম। যদি বস্তু বলা হয় উষ্ণতা 30, গরম হতেও পারে না হতে, তুই কোনটাকে গরম বলবি, কোনটাকে ঠান্ডা বলবি? যে সাহারা মরুভূমিতে সারা বছর বসবাস করছে, তার কাছে আমাদের এই গ্রীষ্মকালে কিছুই নয়। কিছু বটে? যে সাইবেরিয়ার গোবি মরুভূমিতে বসবাস করছে, তার কাছে আমাদের শীতকালটা কিছুই নয়, কারণ চিরকাল ঠান্ডাতে বসবাস করছে। আর আমাদের অঘ্রাণ মাস না পড়তে পড়তে গরম জলে চান, কাশ্মীরি উল নিয়ে একদম চাদর নিয়ে একদম পড়ে গেছে নাকি। আর আমাদের কি হয়ে গেছে, এখন গরম হালকা পড়েছে, তাতেই বাবারে তরমুজ, এই জুস ওই জুস, একদম মনে হয় মানুষ মরে যাবে, হাইফা হাইফা করছে। কিন্তু ওদের কাছে এটা মনে হয় না, ওদের কাছে 25 ডিগ্রি 30 ডিগ্রি কিছু বলবে না। পাকিস্তানের যে কোকাবাদে কত 58 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ওর কাছে এটা কিছুই মনে হবে না, শীতকাল সোয়েটার পরে ঘুরে বেড়াবে। কথাটা বোঝা গেল? তাহলে কোন একটা বস্তু গরম হয়েছে না ঠান্ডা হয়েছে, এটা পুরোটা সাপেক্ষিক আপেক্ষিক ব্যাপার, কারো সাপেক্ষে বলতে হবে। যখন 5 ডিগ্রি উষ্ণতা হয়ে গেছে,
আগে যদি 4 ছিল তাহলে বলবো কি গরম হলো। আবার 6 ডিগ্রি উষ্ণতায় আগে যদি 10 ছিল এখন যদি 6 হয় বলবো কি হলো, ঠান্ডা হলো। আগে কত ছিল, তার ইনিশিয়াল অবস্থাটা, প্রাথমিক স্টেজটা কত ছিল, সেটার উপর নির্ভর করবে সেই বস্তুটা গরম হয়েছে না ঠান্ডা হয়েছে। কিন্তু যাই হবে হোক না কেন, তাপ যদি দেওয়া হয় তাহলে তার উষ্ণতা বাড়বে। -2 থেকে -1 যাওয়াটাও উষ্ণতা বাড়া। আবার 10 ডিগ্রি থেকে 12 ডিগ্রি হওয়াটাও উষ্ণতা বাড়া। 50 ডিগ্রি থেকে 51 ডিগ্রি হওয়াটাও কিন্তু উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। আবার -4 থেকে -3 দিকে আসা মানে সেটাও কিছু উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। -1 থেকে 0 দিকে যাওয়াটাও কিন্তু উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে উষ্ণতা বৃদ্ধি পেতে গেলে কি করতে হবে, তাপ দিতে হবে। উষ্ণতা যখন কমে যাবে তখন কি হচ্ছে, ওখান থেকে তাপ বেরিয়ে গেছে। তাহলে কোন একটা বস্তু গরম হচ্ছে তার মানে এখানে কি হচ্ছে, তাপমাত্রা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আর কোন একটা বস্তু ঠান্ডা হচ্ছে মানে কি, তাপমাত্রা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে কোন একটা বস্তু গরম হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, কোন একটা বস্তু ঠান্ডা হচ্ছে তার মানে তার তাপমাত্রা কমছে। তাহলে তাপ দিলে তার এফেক্টটা পড়ছে কোথায়, তাপমাত্রাতে। তাপ দিলে তার এফেক্ট পড়ছে কোথায়, তাপমাত্রাতে। তাপ দিলে বাড়ছে, তাপ নিলে কমছে। তাহলে তাপ হলো কি কারণ, তাপ হলো কার কারণ, তাপ হলো উষ্ণতার কারণ। তাপ হলো উষ্ণতার কারণ। আর তাপমাত্রা, উষ্ণতা বা তাপমাত্রার কারণ, কারণ তাপমাত্রার উষ্ণতা একই কথা। তাপমাত্রা বা উষ্ণতার কারণকে তাপ, আবার আবার এটাও বলতে পারি উষ্ণতা বা তাপমাত্রার, সরি, তাপ হলো উষ্ণতার কারণ আর উষ্ণতা বা তাপমাত্রা হলো তাপের কি, তাপের ফল। তাহলে তাপ দিচ্ছি বা নিচ্ছি তার ফলটা পাচ্ছি উষ্ণতাতে বা তাপমাত্রাতে। আর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে তার কারণটাকে তাপ। ঢুকেছে মাথাতে? কোন একটা বস্তুর মধ্যে কতটা পরিমাণ তাপ রয়েছে এটা ক্যালকুলেট করা যায় না। কোন একটা বস্তুর মধ্যে কতটা পরিমাণ তাপ রয়েছে সেটা ক্যালকুলেট করা যায় না। তাপের একক কি? কিন্তু কোন একটা বস্তু কতটা পরিমাণ তাপ ছাড়ছে, কতটা পরিমাণ তাপ গ্রহণ করছে অন্য থেকে, ঠান্ডা বস্তু হলে গরম বস্তু থেকে তাপ নেবে, আর যদি আমি গরম বস্তু হয় তাহলে পাশে যদি ঠান্ডা বস্তু থাকে তাহলে তাপ কি করবো, আমি দিয়ে দেবো। তাহলে আমি তাপ নিতেও পারি, আমি তাপ দিতেও পারি, ডিপেন্ড করবে আমার পাশে কে রয়েছে তার উপর। আমার পাশে যদি ঠান্ডা বস্তু থাকে তাহলে আমার অল্প তাপ থাকলেও, আমার যদি তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস হয় আর আমার পাশে যদি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো একটা বস্তু থাকে, তখন আমি কি করব, ওকে তাপ দিয়ে দেব। আর আমি যদি 5 হয়, আমার পাশে যদি কেউ 10 হয়, তখন আমি ওখান থেকে কি নেবো, তাপ নিয়ে নেবো। আমি তাপ দেবো না তাপ নেব এটা ডিপেন্ড করবে আমার পারিপার্শ্বিক অবস্থাটা কেমন তার উপর। তাহলে আমার তাপমাত্রা কেন 10 ডিগ্রির কাছ থেকে তাপ নেবে, কারণ দুজনের উষ্ণতার পার্থক্য আছে। আবার আমি অন্যজনকে তাপ দেবো কখন, কারণ আমার 5 ওর 2, তখন আমি কি করব, ওকে তাপ দিয়ে দেবো। তাহলে উষ্ণতা কি, উষ্ণতা হচ্ছে পদার্থের এমন একটা অবস্থা যা আমাকে বলে দেবে যে এই বস্তুটা অন্য কোনো বস্তুকে তাপ দেবে না এই বস্তু অন্য কোনো বস্তু থেকে তাপ নেবে। কারণ একটা বস্তুর মধ্যে কতটা পরিমাণ তাপ আছে সেটা ক্যালকুলেট করা যাবে না। এই পেনটার মধ্যে কতটা পরিমাণ তাপ আছে আমি ক্যালকুলেট করতে পারবো না, কিন্তু এর পাশে যদি একটা গরম বস্তুকে রাখি, নিয়ে দুজনের তাপমাত্রাটা মাপি, তখন আমি বলতে পারবো আচ্ছা এই বস্তুটা বেশি উত্তপ্ত, এই বস্তুটা ঠান্ডা। তাহলে তাপটা কোন দিক থেকে কোন দিকে যাবে, গরম বস্তু থেকে সবসময় ঠান্ডা বস্তু থেকে। তাহলে দুজনের যদি আমি তাপমাত্রা মেপে নিই, তখন আমি বলতে পারবো কি যে তাপটা এধার থেকে এইদিকে যাবে। ঢুকেছে মাথাতে? তাহলে তাপ আমরা ক্যালকুলেট করতে পারবো না, এই বস্তুটার মধ্যে কতটা তাপ আছে আর একটা বস্তুর মধ্যে কতটা পরিমাণ তাপ আছে, কিন্তু দুজনের উষ্ণতা আমাকে বলে দেবে কি এই বস্তু থেকে অন্য বস্তুতে তাপ যাবে না অন্য কোনো বস্তু থেকে তাপ নেবে। তাহলে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটা হচ্ছে উষ্ণতার কারণ।
কোন একটা বস্তু তাপ নিয়ে কি হবে, গরম হবে, উত্তপ্ত হবে, আর বস্তু থেকে তাপ চলে গেলে ঠান্ডা হবে বা শীতল হবে। কোন একটা বস্তুর মধ্যে কতটা পরিমাণ তাপ আছে সেটা ক্যালকুলেট করা যাবে না, কিন্তু ওই বস্তুটা কতটা পরিমাণ তাপ অন্যজনকে দিয়ে দিচ্ছে বা অন্য কোনো বস্তু থেকে তাপ নিচ্ছে, দেওয়া নেওয়াটা ক্যালকুলেট করা যাবে। দেওয়া নেওয়াটা ক্যালকুলেট করা যাবে যে এত ডিগ্রি তাপমাত্রা বাড়াতে হবে, এত ডিগ্রি তাপমাত্রা কমাতে হবে, তখন সেটা ক্যালকুলেট করা হয়। কিউ ইকুয়াল টু এম এস টি একটা সমীকরণ আছে, সেই সমীকরণের মাধ্যমে। ধরে বললাম আমার একটা বস্তু আছে, যে বস্তুর উষ্ণতা 10 ডিগ্রি, 1 কেজি আছে, তুই বাড়াতে চাইছিস 3 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাপ লাগবে। 10 থেকে কত করতে চাইছিস, 13 করতে চাইছিস, তাহলে তাপ দিতে হবে না নিতে হবে, অবশ্যই তাপ দিতে হবে। তাহলে কতটা ভর, কতটা বাড়াতে চাইছিস বা কমাতে চাইছিস, সেটা কত হবে, টি। তাহলে আমি 10 থেকে 13 করবো, তাহলে টি এর মান কত, টি এর মান হবে 3। আবার যদি আমি উষ্ণতা কমাতে চাই, যে 10 ডিগ্রি আছে আমি ওকে করবো 8 ডিগ্রি, তাহলে কত কমাবো, 2 ডিগ্রি, তাহলে টি এর মান কত হবে, তাহলে টি এর মান কত হবে, 2 হবে। তাহলে টি টি জিনিসটা কি, কত ডিগ্রি বাড়াতে চাইছি, কত ডিগ্রি কমাতে চাইছি, সেটা হচ্ছে টি। বস্তুটার ভর কত, এম। 1 কেজি হতে পারে, 2 কেজি হতে পারে, 3 কেজি হতে পারে, 2 গ্রাম হতে পারে, 5 গ্রাম হতে পারে, 6 গ্রাম হতে পারে। এসটা কি, এসটাকে বলা হয় আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ জিনিসটা কি, একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বাড়ানোর জন্য যে তাপ লাগে। একক ভরের উষ্ণতা কি বললাম, একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বাড়ানোর জন্য যে পরিমাণ তাপ লাগে তাকে কি বলে, সেটাকে বলে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের মান যার বেশি তাকে গরম করার জন্য বেশি তাপ লাগবে। 1 ডিগ্রি বাড়াবো, কত ভর, ভর কত থাকবে, 1 কেজি। 1 কেজি হতে পারে, 1 গ্রাম হতে পারে। এসআই যদি মাপি তাহলে ভরটা কত নেবো, 1 কেজি। সিজিএস নিলে ভরটা কত নেবো, 1 গ্রাম। কত ডিগ্রি বাড়াবো, 1 ডিগ্রি বাড়াবো, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো অথবা 1 কেলভিন বাড়াবো। এটার জন্য কি লাগবে, তাপ লাগবে। ওই তাপটাকে বলবো কি, ওই বস্তুর আপেক্ষিক তাপ। এটা পদার্থ ভেদে আলাদা হয়, এটা পদার্থ ভেদে আলাদা হয়। এর মান না বলে দিলে পরে আমরা মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবো না, উইদাউট প্র্যাকটিক্যাল এস এর মান বের করা যায় না। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কি শিখলাম, কিউ ইকুয়াল টু এমএসটি ফর্মুলাটা কখন কাজে লাগে, না কোন একটা বস্তুর তাপমাত্রা আমি বাড়াবো, কত ডিগ্রি বাড়াবো আমার জানা আছে, কতটা বস্তু আছে সেটাও আমার জানা আছে, তার জন্য আমাকে বাইরে থেকে তাপ দিতে হবে। কতটা দিতে হবে সেটা ক্যালকুলেট করা যায় বলেছি। অথবা আমি ওই বস্তুটাকে ঠান্ডা করব, 10 ডিগ্রি আছে আমি ওটাকে 8 ডিগ্রি করব, বা 10 ডিগ্রি আছে ওটাকে 4 ডিগ্রি করবো, তাহলে বস্তুটাকে আমাকে ঠান্ডা করতে হবে, তাহলে ওখান থেকে আমাকে তাপ বার করে নিতে হবে। তাহলে কতটা পরিমাণ তাপ বার করতে হবে সেটা ক্যালকুলেট করা যায়, কিন্তু কোন একটা বস্তুর মধ্যে কতটা পরিমাণ টোটাল তাপ আছে এটা ক্যালকুলেট করা যায় না। ক্লিয়ার হয়েছে? তাহলে কোন একটা বস্তুর মধ্যে কতটা পরিমাণ তাপ আছে ক্যালকুলেট করা যায় না, কিন্তু ওই বস্তুটাকে ঠান্ডা করতে হলে কতটা পরিমাণ তাপ বার করতে হবে, অথবা ওই বস্তুটাকে গরম করতে হলে কতটা পরিমাণ তাপ দিতে হবে, এটা ক্যালকুলেট করা যায়। ক্লিয়ার হয়েছে? তা সেটা মান বার করবো কি করে, কিউ ইকুয়াল টু এম এস টি একটা ফর্মুলা, যেখানে এমটা হচ্ছে ভর, এসটা হচ্ছে আপেক্ষিক তাপ, আর টিটা হচ্ছে কতটা বাড়াবো উষ্ণতা বা কতটা কমাবো। এমটা হচ্ছে ভর, আর কিউটা হচ্ছে টোটাল ভর, কতটা তাপ, কিউ হচ্ছে কি, কিউটা কি কতটা পরিমাণ তাপ বের করতে হবে অথবা ওর মধ্যে ইনপুট করতে হবে। তাপের একক হচ্ছে ক্যালোরি, আর এসআই হচ্ছে জুল। কি লিখবো, আশা করি তোমাদের টোকা হয়ে গেছে। আর যারা ভিডিওটা দেখছো তারা যদি এই স্পিডটা না নিতে পারো তাহলে স্পিডটা কমিয়ে দেবে, ঠিক আছে? তাপের কি একক, তাপের দুটো একক আছে, একটা হচ্ছে জুল, এটা হচ্ছে কি এসআই। আচ্ছা, জুল দেখতে পেয়েছি, জুলটাকে কিরকম ভাবে লিখেছি, ক্যাপিটাল জে অথবা জে ও ইউএল ই, জুল। তারা যারা বাঙালি তারা কি লিখবে, জুল, জয় বাংলা। লিখতে যে করো না ভুল, চিহ্নটা কিরকম, জুল, ঠিক আছে? ক্যালোরি, 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 আর কি লিখবো, সিএএল, ক্যাল। ডাক্তারদের পাশে লেখা থাকে ওটা ক্যালোরি নয়, কিন্তু ওটা ক্যালকাটা মেডিকেল কলেজ, হ্যাঁ। এমবিবিএস নে ব্র্যাকেটে ক্যাল লেখা থাকে।
ওর মানে হচ্ছে কি ক্যালোরি নয়, ওটা কি ক্যালকাটা মেডিকেল কলেজ আগে বলা হতো, ক্যালকাটা মেডিকেল কলেজ, ঠিক আছে। কলকাতাকে কি বলে তো, তারপর কলিকাতা, আগে এখনো লেখা আছে দেখবি অনেক জায়গাতে কলকাতায়, কলিকাতা, কলিকাতা, সতানুটি আর গোবিন্দপুর, তিনটে গ্রাম নাকি কলকাতা শহর হয়েছিল। ক্যালোরি এটা হচ্ছে কি সিজিএস একক। তাপমাত্রা কি, তাপমাত্রা কিসে মাপা হয়, স্কেলের মাধ্যমে, কি স্কেল, ডিগ্রি সেলসিয়াস, আর একটা কি ডিগ্রি ফারেনহাইট, দুটো স্কেল। সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস আর ওপরটা কত 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটে কত, এটা 32 ডিগ্রি সেলসিয়াস, আর এটা কত 212 ডিগ্রি ফারেনহাইট। মাঝখানে কতগুলো ঘর আছে 100টা, এখানে কটা ঘর আছে 180টা। 0 ডিগ্রি সেলসিয়াস মানে ফারেনহাইটে কত, 0 ডিগ্রি সেলসিয়াস মানে ফারেনহাইটে কত 32 ডিগ্রি ফারেনহাইট। এটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক। আর 100 ডিগ্রি সেলসিয়াস মানে হলো কত 212 ডিগ্রি ফারেনহাইট, এটাকে বলা হয় উচ্চ ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াসকে কি বলা হয় উচ্চ স্থিরাঙ্ক। উচ্চ স্থিরাঙ্ক মানে কি, যে উষ্ণতায় জল ফুটতে শুরু করে। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে, যে উষ্ণতায় জল ফুটতে শুরু করে তাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। সেটা সেলসিয়াস স্কেলে মান হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইট স্কেলে মান হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। আর নিম্ন স্থিরাঙ্ক মানে কি, যে উষ্ণতায় জল জমে বরফ হয়, যে উষ্ণতায় জল জমে বরফ হয়, সেটা সেলসিয়াসে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইটে হচ্ছে কত 32 ডিগ্রি ফারেনহাইট। এবার তোকে যদি এখানকার গ্যাপ কত 100 আর এখানকার গ্যাপ কত 180, গ্যাপটা তাহলে সমান নয়। এ শুরু হচ্ছে 32-এ, শেষ হচ্ছে কত 212-তে, মাঝখানে ঘর কটা 180, এ শুরু হচ্ছে 0-তে, তাহলে এর উপর ভাগটা সমান, এর উপর ভাগটা সমান, নিচের ভাগটা সমান। কিন্তু এটা যখন 5 ডিগ্রি সেলসিয়াস, এটা তখন কিন্তু 37 হবে না। তুই ভাবছি 0 থেকে 5 বাড়িয়ে দিয়েছি, তাহলে এখানে 32 থেকে 5 বাড়িয়ে দাও, হবে? তাহলে এইদিকে 100 বাড়িয়ে দিলে কত হবে, এইদিকে 100 বাড়ালে কত হবে 100 হবে, এদিকে 100 বাড়ালে কত হবে 132 হবে, তাহলে 212 হবে। কি বলেছি, ওপরের সঙ্গে ওপর ম্যাচ করবে, নিচের সঙ্গে নিচে ম্যাচ করবে, মাঝখানের কোনো কিছু ম্যাচ করবে না। তাহলে মাঝখানে ম্যাচ করতে গেলে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে C/5 = F-32/9। অর্থাৎ সেলসিয়াস স্কেলে যদি 5 হয়, ভালো করে দেখাও, সেলসিয়াস স্কেলে যদি 5 হয় তাহলে সি এর জায়গায় 5 বসিয়ে দাও, এফ এর মান কত হবে সেটা ক্যালকুলেট করতে হবে। সি এর জায়গায় 5 বসালে কত হবে, সি এর জায়গায় 5 বসালে কত হবে 41 ডিগ্রি হবে, তাই তো? কত হবে, এফ এর মান কত হবে 41 হবে। আমরা আপাত দৃষ্টি থেকে কি দেখছিলাম 37, 37 হবে না। তাহলে ভুলটা কোথায় হয়, এখানে 5 ডিগ্রি বলেছে, তার মানে 0-র সঙ্গে 5 যোগ করেছিস, আর এখানে 32-এর সঙ্গে 5 যোগ করে কত হবে 37, কিন্তু এটা হবে না। নিচের সাথে নিচে ম্যাচ করবে, উপরের সাথে উপর ম্যাচ করবে, কিন্তু মাঝখানের কোনো তাপমাত্রা ম্যাচ করবে না। সেখানে তোমাকে যদি সেলসিয়াসের মান বলে দেয় ফারেনহাইট বের করতে হয়, অথবা ফারেনহাইটের মান বলে দিল সেলসিয়াস বের করতে হয়, তখন এই ফর্মুলাটা ইউজ করব। তোমাকে যদি সেলসিয়াসের মান বলে দেয় তাহলে সি এর জায়গায় বসাবো, এফ এর মান বেশি বেরিয়ে যাবে, আর যদি এফ এর মান বলে দেয় তাহলে এফ এর জায়গায় বসাবো, সি এর মান বেরিয়ে যাবে। মনে রাখা ভালো, -40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় -40 যদি মান বসানো হয়, কত বসালাম -40, তাহলে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মান সমান হয়ে যায়। বোঝা গেল? তাহলে কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হয় -40। বের করবো কি করে, এটা মুখস্থ করবো না, সি এর জায়গাতেও এক্স ধরে নে, এফ এর জায়গাতেও এক্স ধরে নে, দেখ বেরিয়ে যাবে x/5 = x-32/9। ধরে নিলাম কি x ডিগ্রি উষ্ণতাতে দুজনের মান কি হয়ে যাবে সমান হয়ে যাবে, তাহলে সি এর জায়গাতেও এক্স বসাবো, এফ এর জায়গাতেও এক্স বসাবো,
তাহলে এক্স এর মান তোরা বাড়িতে ক্যালকুলেট করবি, না বেরোলে বলবি। কত বেরোবে? 40। তাহলে 40-এ কি হবে? সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের কি হবে? মান সমান হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি মুছে দিচ্ছি, তাড়াতাড়ি লিখতে হবে, হাত চালাও। আশা করি লেখা হয়েছে। তাহলে এটা যেটা পড়ালাম সেটাকে আমি আবার জিস্ট করব। যারা লিখতে পারো না তারা ম্যাচ করো, যারা মনে রেখেছো তারা একবার রিক্যাপ করো। সেলসিয়াস স্কেলে আর এটা ফারেনহাইট স্কেল, এটা 100 ডিগ্রি মানে হচ্ছে এখানকার 212 ডিগ্রি ফারেনহাইট। এটা যখন -40, এটাও তখন -40। এটা যখন 0 ডিগ্রি সেলসিয়াস, এটা তখন 32 ডিগ্রি ফারেনহাইট। এই তিনটেই একমাত্র ম্যাচ করবে, 40-এর সাথে -40-এর সাথে -40, 0 ডিগ্রি সেলসিয়াসের সাথে কত? ফারেনহাইট। এটা হচ্ছে কত? নিম্ন স্থিরাঙ্ক জল জমে মশা হয় না, জল জমে বরফ হয়। আইসক্রিম, আইসক্রিম, পেপসি, আর কিছুদিন পরে আসবে প্যাক প্যাক করতে করতে। 100 ডিগ্রি সেলসিয়াস, এটা কি রে? ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এখানে কি হয়? ভাপ ভাপ 100 ডিগ্রি ফুটতে শুরু করবে, কি হবে? 100 ডিগ্রি সেলসিয়াস থেকে কি হবে? 212 ডিগ্রি। মনে থাকবে এটা। অন্য কোন তাপমাত্রা বের করার জন্য কোন ফর্মুলা ইউজ করব? F ইকুয়াল টু, এই তো C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। সেলসিয়াস স্কেলের সঙ্গে 273 যোগ করলে কাকে পাওয়া যায়? কাকা মানে কেলভিন। মনে থাকবে, কেলভিন পাওয়া যাবে। তাই সেলসিয়াস স্কেলের সঙ্গে কোন স্কেলের সম্পর্ক আছে? কোন স্কেলের সম্পর্ক আছে? কেলভিনের আছে, ফারেনহাইটের আছে। আমরা এখান থেকে সি এর মানটা বের করব, কে মাইনাস কত? 273। দেখ এখানে সি এর সঙ্গে কার সম্পর্ক? ফারেনহাইট। সি এর সঙ্গে কার সম্পর্ক? কেলভিন। তাহলে সি এর সঙ্গে 273 যোগ করলে কি পাওয়া যায়? কেলভিন। এবার আমরা করব কেলভিনের সাথে ফারেনহাইট, শুধু সি এর জায়গায় কি বসাবো? কে মাইনাস কত? 273 কত? 5, F মাইনাস 32/9। ঢুকলো মাথাতে? আচ্ছা, সেলসিয়াসের সঙ্গে 273 যোগ করলে কি পাওয়া যায়? কেলভিন। তাহলে কেলভিন আনতে গেলে কি করতে হবে? কেলভিনের থেকে 273 বাদ দিলে কি হবে? সেলসিয়াস। তাহলে সি এর জায়গায় আমি কি বসালাম? কে মাইনাস 273 ডিভাইডেড বাই, তাহলে নতুন একটা ফর্মুলা চলে এলো। তাহলে এখানে কি সম্পর্ক? তাহলে যে কোনো তাপমাত্রা তোকে মান বলে দিলে যে কোনো স্কেলে ওইটার মান কত হবে সেটা বের করা যায়। কিসের মাপ, কিসের সাহায্যে তাপমাত্রা মাপা হয়? থার্মোমিটার। কিন্তু থার্মোমিটার আবার অনেক রকমের থার্মোমিটার আছে। ডাক্তারের থার্মোমিটার একটা আছে, জিভের তলায় বগলের তলায় ভরে দেবে, দেখেছিস? এরকম করে থাকতে হবে, জিভের তলায় ভরে দেবে। এবার যেটা জিভের তলায় ভরবি সেটা এখানে ভরা যাবে না। হ্যাঁ, ওইটা হচ্ছে কি? ডাক্তারি থার্মোমিটার। ওইটা আবার বেশি তাপমাত্রা মাপা যাবে না, গরম বেশি হয়ে গেলে হবে না। ও জ্বর কতটা মাপতে বল, জ্বর মাপার জন্যই ওইটা, অন্য কিছু মাপা যাবে না। আরো অনেক রকমের থার্মোমিটার আছে, ল্যাবে যেগুলো হয় সেগুলো ওই জ্বর মাপা হবে না, আর যেগুলো জ্বর মাপা হয় সেগুলো ওইটা হবে না, কারণ সবেরই আলাদা 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 মাপ আছে। ক্লিনিক্যাল থার্মোমিটার হয়, একটা আছে অ্যালকোহলিক থার্মোমিটার, এটাকে বলা হয় কি? অ্যালকোহলিক থার্মোমিটার। ওইটাতে কি করে? ওটাতে কম তাপমাত্রা গুলো মাপে। অ্যালকোহল থার্মোমিটারে যেমন 70 বেশি মাপা যাবে না, 70 ডিগ্রি তাপমাত্রা বেশি মাপা যাবে না। ওই ক্লিনিক্যাল থার্মোমিটারটা যে 110 পর্যন্ত ঘর করা আছে, 110 এর পর আর কোনোভাবেই, ক্যাপ কই, ক্যাপ কই,
110-এর বেশি জ্বরেরটা মাপা যাবে না, বোঝা গেল? তো আমাদের ওই 38-39 ডিগ্রি সেলসিয়াস আমাদের বডির তাপমাত্রা সেলসিয়াসে যদি বলি, আর ফারেনহাইটে কত? 98.4 ডিগ্রি কি ফারেনহাইট, এটা হচ্ছে আমাদের নর্মাল বডি টেম্পারেচার। তাহলে এইখানটাতে যদি 98 বসিয়ে দিস, তাহলে মনে মনে ভাব এখানে কত হবে? 98 থেকে 32 বাদ দিলে ওই 66 মতো হবে। 66কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 7-9 63, তারপর 7.56 কিছু একটা হবে, হবে কি হবে না? তাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 36-37 হবে, হবে কি হবে না? তাহলে আমাদের বডির তাপমাত্রা কত? আমাদের বডির তাপমাত্রা কত? ওই 36-37-38-এর মধ্যে ঘোরাফেরা করবে। জ্বর হলে পরে আর একটু বাড়বে। এবার যদি আমাদের এই বাতাসের তাপমাত্রা, আমাদের পরিবেশের তাপমাত্রা 42-44 হয়ে যায়, তখন আমাদের বডির সাপেক্ষে ওই তাপমাত্রা কি হলো? অনেক বেড়ে গেল, তখন আমাদের প্রচন্ড গরম লাগে। বোঝা গেছে? তাহলে আমাদের দেহের তাপমাত্রা কত? 98. আচ্ছা, মনে রাখা ভালো, কেলভিনে কিন্তু আমরা কোনো ডিগ্রি দেব না, সেলসিয়াস এবং ফারেনহাইটে কি দেবো? ডিগ্রি দেবো, কারণ কেলভিন ফেল করেছিল, ওর কোনো ডিগ্রি নাই। ওটা হনুর মতো শুনছি। হ্যাঁ, হয়েছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার, জলের মতো। ঠিক আছে, কে ভিজিয়ে এনেছে রে? জলে ভিজিয়েছিস তো? তোদেরকে বিশ্বাস নাই, কারণ এখানে যে রত্ন কটা আছে আকবরের সভাতেও এরকম রত্ন ছিল না। নবরত্ন নয়, তোমরা ছেঁচড়া, নবরত্ন নয় তোমরা। নবরত্ন, নবরত্ন তো হলে ভালো হতো। হ্যাঁ, আস্তে আস্তে রেকর্ড হচ্ছে, আমেরিকার লোকরা যখন দেখবে তখন কি ভাববে? হ্যাঁ, না না, প্রবাসী বাঙালিরা আছে, এদিকে টাকা বলো, এই চুপ করবি। এবার আসবো, কোন বস্তুকে গরম করা হচ্ছে, কোন বস্তুকে গরম করা হচ্ছে, কঠিন বস্তু হলে পরে কি হবে? কোন একটা বস্তু তরল হলে একরকম হবে, কোন একটা বস্তু গ্যাসীয় হলে একরকম ঘটনা ঘটবে। সবার ক্ষেত্রে কি ঘটনা? সবার ক্ষেত্রে কি রকম ঘটনা? ঘটনাটা এটা খুলে বলতে হবে। দুর্ঘটনা না ঘটনা সেটা দেখি একবার। কঠিন বস্তুর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর উচ্চতা আছে। দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর কি আছে? উচ্চতা আছে। তার মানে ক্ষেত্রফল আছে, আবার আয়তন আছে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা একই জিনিস। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা একই জিনিস। ক্ষেত্র, দৈর্ঘ্য আর প্রস্থ থাকলে কি থাকে? ক্ষেত্রফল থাকে, কারণ দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে কি পাওয়া যায়? ক্ষেত্রফল পাওয়া যায়। আর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনজনের যদি থাকে তখন কি থাকে তার মধ্যে? আয়তন থাকে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটে যদি থাকে তখন সেখানে কি থাকে? আয়তন থাকে। কিন্তু তরল পদার্থের আকার থাকে না। আকার যদি না থাকে তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই থাকবে না, তার মানে ক্ষেত্রফল থাকবে না, তার মানে থাকবে শুধু কি? আয়তন। কি থাকবে? আয়তন থাকবে। কারণ তরল পদার্থের আয়তনটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার সঙ্গে গুণ করে মাপা হয় না। তরল পদার্থের আয়তনটা মাপনি চোঙ বা মেজারিং সিলিন্ডারের মাধ্যমে মাপা হয়, যেটা নবম শ্রেণীর প্রথম ক্লাসে আছে। ডান দিকের একটা টপিকে একটা জার আছে, সেখানে বই মাপা হয়, মাপনি চোঙ বলে একটা জায়গা ছিল, মাপযোগ চ্যাপ্টারে, ঘনবস্তুর মাপযোগ। সেখানে পড়ানো হয়েছিল যে তরল পদার্থের আয়তন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার সঙ্গে গুণ করে নয়, মাপা হয় মাপনি চোঙ বলে একটা যন্ত্র, যেটাকে বলে মেজারিং সিলিন্ডার, তার মধ্যে। তাহলে তরল পদার্থের কোনো আকার নাই। ওকে বোতলে যদি রাখা হয় তাহলে বোতলের মতো লাগবে দেখতে, বাটিতে রাখলে বাটির মতো, থালাতে রাখলে থালার মতো। যেমন
পাত্রে রাখবি, সেই পাত্রেরই আকার ধারণ করে, ওর নিজস্ব কোনো আকার নাই। তাহলে নিজস্ব যদি কোনো আকার না থাকে তাহলে দৈর্ঘ্য পাওয়া যাবে না, প্রস্থ পাওয়া যাবে না, তার উচ্চতা পাওয়া যাবে না, তার মানে তার ক্ষেত্রফল পাওয়া যাবে না। যেটা পাওয়া যাবে পৃষ্ঠতল, উপরের পৃষ্ঠতল। সেই পৃষ্ঠতলের উপর বাষ্পীভবন নির্ভর করে তার। আর আয়তনটা কিভাবে মাপা হয় বললাম? মেজারিং সিলিন্ডারের মাধ্যমে। আর গ্যাসীয় পদার্থের কি থাকে না? আকারও থাকে না, আর আয়তনও থাকে না। এটাকে বিবেকানন্দ খুব বিশ্বাস করতো, আকার নিরাকার। বিবেকানন্দ কিসে বিশ্বাস করতো? আকারে না নিরাকারে? তার মানে গ্যাসীয় পদার্থকে। বেলুর মঠে যদি যায় না এইসব ভিডিও। গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার নাই, আয়তন নাই। একে যে পাত্রে রাখা হয়, যে ভাবছ গ্যাসীয় পদার্থের আয়তন আছে, স্যার একবার ভর্তি হয়ে যাবে অঙ্গনারী স্কুলে। 2 হাতা খিচুড়ি, হাফ ডিম সেদ্ধ, হয় অজগর আসছে তেরে, আই কি খাবো পেরে। যে পাত্রে রাখা হয় তার আয়তন। এখানে যদি এটার সিলিন্ডার, এই সিলিন্ডারটার আয়তন হচ্ছে 5 লিটার। এখানে যদি 2 কেজি গ্যাস থাকে তাহলেও তার আয়তন হবে 5 লিটার। যদি 1 কেজি গ্যাস থাকে তাহলেও তার আয়তন হবে কি 5 লিটার। ওই জন্য গ্যাস যখন কেনা হয় তখন আমরা আয়তনে নিয়ে আসি না, আমরা ওজন করে নিয়ে আসি। কারণ গ্যাসের আয়তন ওখানে 5টা যদি মলিকুলস থাকে তাহলেও গ্যাসের আয়তন ওইটা, কারণ গ্যাসের আচরণে আমি সেটা পড়িয়েছি। যে জায়গাটা, যে অ্যাভেলেবেল স্পেস, যতটা ফাঁকা জায়গা ও কি করতে পারবে, বিচরণ করতে পারবে, সেই বিচরণ ক্ষেত্রটাই হবে ওই গ্যাসের কি আয়তন। সেটা কতজন আছে তার উপর ডিপেন্ড করে না, ওর বিচরণ ক্ষেত্রটা হবে কি আয়তন। আবদ্ধ পাত্রে সেখানে 2 কেজি থাকুক না, 4 কেজি থাকুক না, 5 কেজি থাকুক না, একটা আছে না, দুটো আছে দেখতে যাবো না, যত জন থাকবে ওই পুরো এলাকাটাকেই বলবো কি তার আয়তন। তাহলে নিজস্ব কোনো আয়তন হয়েছে? যে পাত্রে রাখা হচ্ছে সেই পাত্রে। তাহলে আমরা ওই জন্য গ্যাসকে যখন কিনে নিয়ে আসি তখন আমরা কোনোদিন আয়তনে নিয়ে আসি না 5 লিটার গ্যাস দাও, আমরা সবসময় ওজন করে নিয়ে আসি। 15 কেজি, 200 বা এত কেজি সিলিন্ডার বলা হয়। ক্লিয়ার হয়েছে? এবার যখন কঠিন পদার্থকে তাপ দেওয়া হয় তখন প্রথম ধাপে কি হয়? বস্তুটা গরম হয়। বস্তুটা কি হয়? গরম হয়। গরম হওয়ার পরে কি হবে? মলিকুলস গুলো কাঁপতে লাগবে। কাঁপতে যখন লাগবে তখন একজন আরেকজন থেকে কি বলবে? দূরে সরে যাবে। ব্রেক আপ। দূরে সরে যাবে। এই দূরে সরে গিয়ে অনেকটা সরে গেলে তখন হয়ে যাবে কি লিকুইড। কি বলা হবে? তরল। কি বলা হবে? তরল পদার্থ বলা হবে। কি হবে না? বলা হবে তরল পদার্থ। তরল পদার্থ। দেখি সবুজ লাইটটা জ্বলছে কিনা। সবুজ পার্টি অফিস থেকে দেয় না, কিনেছি। সবুজ ভেবে না যে পার্টি অফিস থেকে দিয়েছে। হ্যাঁ, ওনারা ভেবে নিতেই পারে যে সবুজ মাইক বলে কোনো প্রকল্প হয়েছে, মাইক শ্রী, সেখান থেকে দেওয়া হয়েছে। না না, আমি কিনেছি। আস্তে, সবুজ লাইট জ্বলছে তো ওই জন্য ভেবে নিতে পারে। আস্তে আস্তে। কোথায় ছিলাম? মলিকুলস কি হচ্ছে? সরে গেছে। তাহলে গলার আগে অবস্থা, কথায় মানুষ গলে না, তাপ দিলে পদার্থ গলে যায়। এইদিকে ফলো রাখো অর্ক বাবু।
এই আস্তে। তাহলে যখন তাপ দেওয়া হচ্ছে কঠিন পদার্থ মলিকুলসগুলো দূরে 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 সরে যাচ্ছে, তখন কি হচ্ছে? তরল হচ্ছে। তাহলে তরল পদার্থ হওয়ার আগের অবস্থাতে এসো, অর্থাৎ বস্তু, তার মানে লিন তাপের আগে, মানে লিন তাপের তুলনায় কম তাপ দিলে। কারণ লিন তাপ দিয়ে দিলে পরে কি হবে? কঠিন পদার্থ তরল হয়ে যাবে। আবার তরল পদার্থকে যদি লিন তাপ দেওয়া হয় তাহলে কি হবে? বাষ্পীভবন হয়ে যাবে। তাহলে অবস্থার পরিবর্তন আমরা করব না, তার মানে বেশি তাপ দেওয়া যাবে না। লিন তাপের পরিমাণ আমরা তাপ দেব না বা তাপ নেবও না। গলনের লিন তাপ যত তত দেওয়া যাবে না, বাষ্পীভবনের লিন তাপ যত তত তাপ দেওয়া যাবে না। তাপ অনেক রকমের আছে। লিন তাপ দিলে পরে পদার্থটা কি হয়ে যায়? অবস্থা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ কঠিন থেকে কি হয়ে যায়? তরল। তরল থেকে কি হয়? বাষ্প। বাষ্প থেকে আবার তাপ যদি টেনে নিয়ে নেওয়া হয় তাহলে কি হবে? ঘনীভবন হবে। আবার এগুলো জানিস তো? জানিস তো গলনের লিন তাপ, বাষ্পীভবনের লিন তাপ। তাহলে যে তাপ দিলে পদার্থের অবস্থার পরিবর্তন হয় তাকে কি বলে? লিন তাপ। তাহলে অত তাপ দিলে তো অবস্থা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কঠিনটাকে কঠিনই রাখবো, তরল করব না, অথচ তাপ দেবো। তখন কি হবে? এর দৈর্ঘ্যটা কি হবে? বেড়ে যাবে। এর প্রস্থটা কি হবে? বেড়ে যাবে। এর উচ্চতা কি হবে? বেড়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে যখন কঠিন কঠিন পদার্থকে তাপ দেব, কতটা পরিমাণ তাপ দেব? অবশ্যই লিন তাপের তুলনায় কম হতে হবে। কারণ লিন তাপ পেয়ে গেলেই ও কি হবে? ইজ রেডি টু চেঞ্জ ইট স্টেট, স্টেটটাকে চেঞ্জ করে দেবে। তাহলে অতটা পরিমাণ তাপ দেওয়া যাবে না। তার থেকে যদি সামান্য কম তাপ দিই তাহলে তার কি হবে? সে যদি কঠিন পদার্থ হয় তাহলে কি বাড়বে? তার দৈর্ঘ্য বাড়বে। কি বাড়বে? আর প্রস্থ বাড়বে। আর কি বাড়বে? উচ্চতা বাড়বে। তার মানে কি হবে? দৈর্ঘ্য প্রস্থ বাড়লো মানে তার কি বাড়বে? ক্ষেত্রফল বাড়বে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বাড়লো মানে কি হচ্ছে? আয়তন বাড়বে। চলো তাহলে কঠিন পদার্থকে তাপ দিলে কি হতে পারে সেটা আমরা একটু আলোচনা করি। আর গ্যাসীয় পদার্থকে দিলে কি হবে? গ্যাসীয় পদার্থকে দিলে কি হবে? আয়তন বাড়বে। কি হবে? আয়তন বাড়বে। আর যদি তরল পদার্থকে দেওয়া হয় তাহলে কি হবে? আয়তন বাড়বে। ওদের ক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য প্রস্থ নেই, তার জন্য ওদের ক্ষেত্রে কোনো দৈর্ঘ্য প্রসারণ হবে না, ওদের ক্ষেত্রে ক্ষেত্রফল প্রসারণ হবে না, ওদের ক্ষেত্রে শুধুমাত্র কি হবে? আয়তন প্রসারণ হবে। তাহলে কঠিন হলে কি হবে? কঠিন হলে দৈর্ঘ্য প্রসারণ হবে। দৈর্ঘ্য বাড়লো, প্রস্থ বাড়লো, উচ্চতা বাড়লো, তার মানে কি? ক্ষেত্রফলের কি হবে? প্রসারণ হবে। আবার কার প্রসারণ হবে? আয়তনেরও প্রসারণ হবে। ক্লিয়ার? তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে তিন রকম প্রসারণ হবে। তাপ দিলে কতটা পরিমাণ তাপ? অবশ্যই লিন তাপের তুলনায় কম। দৈর্ঘ্য বাড়বে, উচ্চতা বাড়বে, প্রস্থ বাড়বে। এগুলো সবাই কি দৈর্ঘ্য বলা হয়? সবই তো স্কেল দিয়ে মাপা হয়। ক্ষেত্রফলটা কি করে মাপবো? দৈর্ঘ্য সঙ্গে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য বা প্রস্থ কেউ বেড়ে গেলে পরেই ক্ষেত্রফল কি হবে? বেড়ে যাবে। আবার আয়তনও বেড়ে যাবে। তাহলে কঠিন পদার্থের কত রকমের প্রসারণ হয়? দৈর্ঘ্য প্রসারণ হয়, ক্ষেত্রফল প্রসারণ হয়, আর কি প্রসারণ হয়? আয়তন প্রসারণ হয়। তরল পদার্থের কি রকম প্রসারণ হয়? শুধুমাত্র আয়তন প্রসারণ হয়। গ্যাসীয় পদার্থে কি প্রসারণ হয়? আয়তন প্রসারণ হয়। ক্লিয়ার? তাহলে যদি বলা হয় কঠিন পদার্থ কোন অবস্থাতে পদার্থের তিন রকম প্রসারণ দেখা যায়, কি উত্তর হবে? কঠিন। তরলে একটা, আর গ্যাসে কি হয়? একটা। কিন্তু গ্যাসের আয়তন প্রসারণ আবার দু রকম। কারণ তরলের আয়তন প্রসারণ কত? দু রকম। কারণ একটাকে বলা হয় আপাত প্রসারণ, একটাকে বলা হয় প্রকৃত প্রসারণ। একটাকে বলা হয় আপাত, আর একটাকে বলা হয় প্রকৃত। জিনিসটা কিরকম? কারণ ধরে নে জল, জলকে তোকে তো এমনি তো বাতাসে রাখতে পারবি না, জলীয় বাষ্প আকারে রাখা যাবে, কিন্তু সেটা তো গ্যাস হয়ে গেল। তরলকে যখন আমি লিকুইড করে একটা পাত্রে রাখবো, যখন গরম করব তখন তরলটাও আয়তনে বাড়বে, আবার যে পাত্র রাখা হয়েছে সেই পাত্রটাও আয়তনে বাড়বে। তাহলে আমি একবার ভেবে নেবো পাত্রের প্রসারণ হয় নাই, আর একবার ভাববো না পাত্রেরও প্রসারণ হয়েছে,
তরলেরও প্রসারণ হয়েছে, তাহলে দু জায়গায় দু রকম প্রসারণ হবে। তার জন্য তরলের আয়তন প্রসারণকে কভাগে ভাগ করব আমরা, কভাগে ভাগ করব, কভাগে ভাগ করব দুভাগে। একটা হচ্ছে আপাত প্রসারণ আর একটা কি প্রসারণ, প্রকৃত প্রসারণ। একবার পাত্রকে কনসিডার করব আর একবার পাত্রকে কনসিডার করব না, কারণ তরলকে আমি ওইরকম করে রাখতে পারবো না, যেখানেই রাখবো সেখানে একটা পাত্রকে রাখবো, অবশ্যই সেটা কঠিন পদার্থই হবে। তরলকে আবার তরল পাত্রে তো রাখতে পারবো না। এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমি মনে মনে ধরলাম টি ডিগ্রি উষ্ণতাতে একটা কঠিন পদার্থের দৈর্ঘ্য ছিল কত, L1। তাহলে কোন একটা কঠিন পদার্থ ছিল এরকম, তখন উষ্ণতা কত ছিল, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কত ছিল, উষ্ণতা ছিল T1 ডিগ্রি সেলসিয়াস। তখন দৈর্ঘ্য ছিল কত, লেন্থ কত ছিল, L1। এবার তুই তাপমাত্রা বাড়ালি, তাপমাত্রা বাড়িয়ে কি করলি, টি ডিগ্রি সেলসিয়াস করলি, তখন দৈর্ঘ্যটা বেড়ে গেল কত, তাহলে এখানে কি পেলাম, T2টা T1 এর থেকে বড়। এখান থেকে কি বোঝা গেল, তাপমাত্রা বাড়িয়েছি না কমিয়েছি, বাড়িয়েছি। দৈর্ঘ্য তাহলে কি হবে, L2 গ্রেটার দেন কত হবে, কতটা তাপমাত্রা বাড়িয়েছি, T2 মাইনাস T1। আর দৈর্ঘ্য কত চেঞ্জ হয়েছে, L2 মাইনাস L1। কথা কম, উষ্ণতা কত চেঞ্জ করেছি, T2 মাইনাস T1। তার জন্য দৈর্ঘ্য কত চেঞ্জ হয়েছে, L2 মাইনাস L1। তাহলে এত ডিগ্রি চেঞ্জের জন্য দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে কত, 1 ডিগ্রির জন্য কত চেঞ্জ হবে, L2 মাইনাস L1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। এটা মানে কি, এটা বলছে তুমি যদি 1 ডিগ্রি উষ্ণতা চেঞ্জ করো তাহলে দৈর্ঘ্য চেঞ্জ হবে কত, এটা। যদি উষ্ণতা চেঞ্জ করো এটা, তখন দৈর্ঘ্য চেঞ্জ হয় কোনটা, এটা। যদি উষ্ণতা চেঞ্জ করা হয় T2 মাইনাস T1, তখন দৈর্ঘ্য চেঞ্জ হবে কত, L2 মাইনাস L1। যদি উষ্ণতা 1 ডিগ্রি চেঞ্জ করা হয় তখন সেটা কত হবে, এটা। ক্লিয়ার হয়েছে? এবার আমরা নতুন একটা টার্ম নিয়ে আসবো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটাকে আলফা দ্বারা চিহ্নিত করা হয়। মানেটা কি, মানেটা হচ্ছে আগে কত ছিল দৈর্ঘ্য, আগে দৈর্ঘ্য কত ছিল, L1। আর 1 ডিগ্রির জন্য কত চেঞ্জ হয়েছে, L2 মাইনাস L1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কি, প্রতি একক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য, কত ডিগ্রির জন্য, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য একক দৈর্ঘ্যে যে প্রসারণ হয়, একক দৈর্ঘ্যে যে প্রসারণ হয় সেটাকেই বলবো প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ তার প্রাথমিক 1 ডিগ্রির জন্য কত চেঞ্জ হলো, সহজ কথায় বললে 1 ডিগ্রির জন্য কত চেঞ্জ হলো আর আগে কত ছিল, এদের দুজনের অনুপাতই হচ্ছে কি, এর অনুপাতই হচ্ছে কি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ কতটুকু চেঞ্জ হলো, কত ডিগ্রির জন্য, 1 ডিগ্রির জন্য কত চেঞ্জ হলো, এইটা হচ্ছে কতটুকু চেঞ্জ হলো। ভালো করে বোঝো, L2 মাইনাস L1 মানে কি, L2 মাইনাস L1 মানে কতটা চেঞ্জ হলো। আর L2 মাইনাস L1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1 কি, 1 ডিগ্রির জন্য কত চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটা কার জন্য হয়েছে, এই চেঞ্জটা হয়েছে T2 মাইনাস T1 এর জন্য। 1 ডিগ্রির জন্য কত চেঞ্জ হয়েছে, এইটা। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কি, 1 ডিগ্রির জন্য কত চেঞ্জ হয়েছে আর আগে কত ছিল। ক্লিয়ার? তাহলে এটা কি হবে, L2 মাইনাস L1, আর T2টা কি হবে, নিচেতে চলে আসবে, আর নিচেতে কে থাকবে, L1। ঢুকেছে মাথাতে?
এবার ওপরে কি দৈর্ঘ্যের একক থেকে দৈর্ঘ্যের একক বাদ দিলে কি পড়ে থাকে? দৈর্ঘ্যের একক কি পড়ে থাকে। আর নিচেতে কি আছে L1, তাহলে দৈর্ঘ্যের একক কি হবে? কেটে যাবে, পড়ে থাকবে কে? নিচেতে শুধু টি পড়ে থাকবে। তাহলে আলফার একক কি হবে? আলফার একক হবে পার ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 পার কেলভিন অথবা কেলভিন ইনভার্স। এই দুটো এসআই এ নিচেতে কেলভিন থাকবে, তাহলে পার কি কেলভিন লিখতে পারি, পার ডিগ্রি সেলসিয়াস লিখতে পারি, অথবা দুজনকে চাপিয়ে দিলে কি হবে? ডিগ্রি সেলসিয়াস ইনভার্স অথবা কেলভিন ইনভার্স। ঢুকেছে মাথাতে? ঢুকেছে মাথাতে? তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক শুধুমাত্র কি আছে টার্মে? কে আছে? শুধুমাত্র কে আছে? শুধুমাত্র তাপমাত্রার একক। তারপরে দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। তাহলে পুরো ডেরিভেশনটা করে দেখাতে হবে যেটা তাপমাত্রার এককের উপর নির্ভর করে, দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। এটা পরীক্ষাতে বহুবার এসেছে। ক্লিয়ার? আশা করি টোকা হয়ে গেছে, বইয়ে খুব সুন্দর করে করা আছে। তাহলে এই জিনিসটা আমি আর একবার বলবো, নাহলে তোমাদের মাথাতে ঢুকবে না। T1 ডিগ্রি সেলসিয়াসে দৈর্ঘ্য ছিল কত? L1, তাপমাত্রা বাড়িয়ে T2 ডিগ্রি করলাম, চেঞ্জ হয়ে গেল কত? L2, দৈর্ঘ্য চেঞ্জ হলো কত? L2 মাইনাস L1, উষ্ণতা চেঞ্জ হলো কত? T2 মাইনাস T1, আলফার মান হবে 1 ডিগ্রির জন্য কত চেঞ্জ হয়েছে? L2 মাইনাস L1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1, আর আগে কত ছিল? L1, ভাগ করলে কত হবে? L2 মাইনাস L1 ডিভাইডেড বাই কত হবে? L1 ইন্টু T2 মাইনাস T1। এটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, প্রথমে এটা টোকা হয়েছে। তাহলে প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কি করে বের করব? মনে করি T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ক্ষেত্রফল ছিল কত? A1, কত হবে? T2 তে কত হবে? A2। ক্ষেত্রফল বেড়েছে কারণ আমি কি করেছি? উষ্ণতা বাড়িয়েছি। T2 ইজ গ্রেটার দেন কত? এখানেও T2 গ্রেটার দেন কত? T1। এখানে কে বড়? T2 বড়। তাহলে ক্ষেত্রফল বেড়েছে কত? A2 মাইনাস A1। কতর জন্য? T2 মাইনাস T1 এর জন্য বেড়েছে কত? T2 মাইনাস T1 এর জন্য বেড়েছে কত? A2 মাইনাস A1। তাহলে 1 ডিগ্রির জন্য কত বাড়বে? A2 মাইনাস A1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। তাহলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কত? বলছে আগে কত ছিল? আগে ছিল A1, আর 1 ডিগ্রির জন্য চেঞ্জ হয়েছে কত বাবা? A2 মাইনাস A1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। এটাকে ভালো করে ভেঙে লিখলে কি হবে? A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 ইন্টু T2 মাইনাস, তাহলে এটা হলো কি? বিটার মান। এটা কি হলো? বিটার মান। বিটা মানে কি? ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। সব সূত্র একই। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কটা কি হবে? মুখে মুখে বলতো। গামা। উপরে হবে কতটা আয়তন চেঞ্জ হয়েছে? V2 মাইনাস V1, আর নিচেতে কতটা উষ্ণতা চেঞ্জ হয়েছে ইন্টু আগে আয়তন কত ছিল। তাই তো? এটাই হওয়া উচিত তো। কি দেখ প্রত্যেক জায়গাতে কি আছে? ক্ষেত্রফল কতটা চেঞ্জ হয়েছে সেটা কি আছে? উপরে আছে। এখানে দেখ কতটা পরিমাণ দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে, নিচে থেকে আছে উষ্ণতার পরিবর্তন, আর আগে কত ছিল সেটা নিচেতে। ক্লিয়ার হয়েছে? মুখে মুখে পারবি তো? ভরসা রাখো। ক্লিয়ার হয়েছে পুরো ব্যাপারটা?
এবার একটা জিনিস করব, ভালো করে লক্ষ্য করো। একটা কঠিন পদার্থ আছে, তাকাও ভালো করে। একটা কঠিন পদার্থ আছে। প্রথমে উষ্ণতা ছিল কত T1, তার দৈর্ঘ্য ছিল L1, ক্ষেত্রফল ছিল A1, আর আয়তন ছিল কত? উষ্ণতার কত করে দিয়েছি T2। T2 ইজ গ্রেটার দেন কত? তাহলে দৈর্ঘ্যটা হয়ে গেল L2, ক্ষেত্রফলটা হয়ে গেল A2, আর আয়তনটা হয়ে গেল V2। তাহলে আলফার মান কত পাবো? উপরে হবে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই কত? L1 ইন্টু T2 মাইনাস T1। বিটার মান কত হবে? A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 ইন্টু T2 মাইনাস। গামার মান কত হবে? V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস। এই আলফাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটাকে বলা হয় ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আর গামাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই আলফা ইকুয়াল টু বিটা বাই 2 গামা বাই 3, অর্থাৎ আয়তন বেশি চেঞ্জ হবে কেন? কারণ ওখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তো তিনজনের যদি সামান্য সামান্য করে চেঞ্জ হয়, তাহলে আয়তনের পরিমাণটা কি হবে? আয়তনের চেঞ্জটা বেশি হবে। তাহলে আয়তন 3 ভাগে চেঞ্জ হবে, দৈর্ঘ্য, প্রস্থ, আবার কি উচ্চতা। তাকে 3 দিয়ে ভাগ করলে কার সাথে ম্যাচ করবে? দৈর্ঘ্যর সাথে। আর ক্ষেত্রফলে কি আছে? দৈর্ঘ্য আর প্রস্থ আছে, তার জন্য 2 দিয়ে ভাগ করলে পরে বিটাকে 2 দিয়ে ভাগ করলে ম্যাচ করবে। এবার এখানে অঙ্ক আসবে, যে ফারেন আলফার মান বলে দেবে, তোকে বিটার মান বার করতে হবে, অথবা বিটার মান বলে দেবে, গামার মান বার করে দেবে। অর্থাৎ তোকে এখান থেকে শর্ট কোয়েশ্চেনও দিতে পারে। তাহলে এখানে বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, তাহলে গামা ইকুয়াল টু হচ্ছে 3/2 বিটা করতে পারি। গামার মান বার করতে গেলে 3/2 বিটা করতে হবে। তাহলে এই ইকুয়েশনটা থেকে শর্ট কোয়েশ্চেন কাজে লাগবে। সুতরাং যাদেরকে বলে দেবে তাদের দুজনকে নিয়ে কাজটা করতে হবে, তিনজনকে নিয়ে করা যাবে না। ঢুকেছে মাথাতে? আচ্ছা, সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি বাড়ানো আর ফারেনহাইট স্কেলে 1 ডিগ্রি বাড়ানো সমান নয়, এটা তোমরা জেনে গেছো। কিন্তু সেলসিয়াস স্কেলে আর 1 ডিগ্রি বাড়ানো আর কেলভিন স্কেলে 1 ডিগ্রি বাড়ানো সেম। কারণ সেলসিয়াস স্কেলে 0 থেকে কত 100, আর ফারেনহাইট স্কেলে 273 থেকে এটা কত? এখানেও 100 ঘর, এখানেও মাঝখানে কত 100 ঘর। গ্যাপ যদি সেম থাকে, তাহলে এখানে 1 ডিগ্রি বাড়ানো আর ওখানে 1 ডিগ্রি বাড়ানো সেম ব্যাপার। ক্লিয়ার হয়েছে পুরো ব্যাপারটা? তাহলে ভালো করে তাকাও, আলফা সেলসিয়াস স্কেলে যা হবে, আলফাটা কেলভিন স্কেলেও তাই হবে। বিটাটা সেলসিয়াস স্কেলে যা হবে, বিটাটা কেলভিন স্কেলেও তাই হবে। গামাটা সেলসিয়াস স্কেলে যা হবে, গামাটা কেলভিন স্কেলেও তাই হবে। কিন্তু ফারেনহাইট সেলসিয়াসে যা হবে, ফারেনহাইটে তাই কি হবে? কারণ ফারেনহাইটে 1 ডিগ্রি, সেলসিয়াসে 1 ডিগ্রি বাড়ানো মানে ফারেনহাইটে কিন্তু 1 ডিগ্রি বাড়ানো নয়। ক্লিয়ার হয়েছে? ঢুকেছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এটা মনে পড়ছে, এটা হবে তো, সেলসিয়াস স্কেলে যা মান হবে কেলভিন স্কেলেও আলফার মান তাই হবে। এটাও হবে, দুটো কেলভিন স্কেলে আর এটাতে একই বেরোবে। ক্লিয়ার? কিন্তু কিন্তু মাথায় রাখতে হবে, আলফা ফারেনহাইট স্কেলে আর আলফা সেলসিয়াস স্কেলে এক হবে না। বলা হচ্ছে, এটা প্রুফ আছে, 5/9 আলফা সি, অর্থাৎ আলফাটা সেলসিয়াস স্কেলে যা হবে তাকে 5/9 দিয়ে গুণ করলে আলফা ফারেনহাইট পাওয়া যাবে। ঠিক একই রকম ভাবে বিটা ফারেনহাইট কত হবে? 5/9 বিটা সেলসিয়াস। ঠিক একই রকম ভাবে পাওয়া যাবে, কি পাওয়া যাবে? আয়তনটা পাওয়া যাবে, যে গামা ফারেনহাইট সমান কত হবে? 5/9 গামা সেলসিয়াস। তাহলে কার মান বড়? গামা সি না গামা এফ? কার মান বড়? গামা 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 সি এর মান বড়। কি করে বোঝা যাচ্ছে? ভালো করে লেখো। আমরা যদি এটাকে যে কোনো জনাকে গুণ করে দিই, যে কোনো একজনকে ভাবতে হবে যে 9টা গামা এফ
ইকুয়াল টু 5টা গামা সি। তাহলে এটা 5টা লাগছে মানে এটা নিশ্চয়ই গামাটা বড়, গামা সিটা বড়। এটা 5 জন লাগছে, এটা কত লাগছে কোনাগুনি গুণ করে দিলে তো ক্লিয়ার হয়ে যায়। একই ব্যাপার, এটাকে 5টা আলফা সি লাগছে, এটা কত লাগছে 9টা আলফা এফ লাগছে। তাহলে কে বড়? সেলসিয়াস স্কেলে মানটা বেশি, কারণ সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি বাড়ানো আর ফারেনহাইট স্কেলে তার থেকে আরো কম বাড়াতে হয়। 9 বেশি হলে কি জন্য? আমি যদি একা আমি যুদ্ধ করতে গেলাম, আমার সঙ্গে ছোট ছেলে আনলে পরে বেশি লাগবে? একজন পারতে পারবে? 5টা ছোট ছেলে লাগবে, তাহলে কার ক্ষমতা বেশি হলো, আমার না ছোট ছেলে গেলে? ছোট ছেলে ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি? আমি একা তো 5 জনকে হ্যান্ডেল করে দিচ্ছি, আমি একাই 100। তার মানে কি আমি একাই 100 মানে কি আমি 100 জনের ক্ষমতা আছে, ওরা 100 জন আছে বলে ক্ষমতা বেশি নাকি? এক একজনের ক্ষমতা কত কম, তো ওই জন্যই তো 9টা লাগছে, এর 5 জন আর ওর 9 জন, এরভাবে ভাবলেই তো হবে। চোখে চোখে কথা বলছি নাকি? চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, কি চলো না, চোখে চোখে। ও একই বেরোবে, একই বেরোবে। জয়দেব আর সুমন চোখে চোখে কথা বলছে, ও এরকম করছে, ও এরকম করছে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট।